গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আজকে ডিসেম্বর সেশন অর্থাৎ ডিসেম্বর 2024-এর প্রথম জিওগ্রাফির ক্লাস। সো আজকে আমি তোমাদেরকে শুরু করব হচ্ছে জিওগ্রাফিক্যাল থট। তোমরা যারা আমাকে অনলাইনে দেখছো বা যারা এখানে বসে আছো তারা প্রত্যেকেই জিনিসটাকে নিয়ে ভীষণ ভীতি। জানি জিওগ্রাফিক্যাল থট গ্র্যাজুয়েশন থেকে পড়ে ভীষণ ভীতি একটা সৃষ্টি হয়, কিন্তু আজকে আমি তোমাদেরকে যে মেথডে পড়াবো সেই মেথডটা তোমাদের কাছে দেখবে ভীষণ ইজি একটা মেথড। তো তার আগে বলে দিই, এই জিওগ্রাফিক্যাল থট থেকে কিন্তু প্রতি বছর নেটে মোটামুটি ধরো 3 থেকে 4খানা কোয়েশ্চেন মাস্ট, 3 থেকে 4খানা কোয়েশ্চেন মিনিমাম আসবেই, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু 6 থেকে 7খানা কোয়েশ্চেন পর্যন্ত চলে আসে। তো আজকে আমি জিওগ্রাফিক্যাল থটটা শুরু করি তোমাদেরকে। ফার্স্ট, জিওগ্রাফিক্যাল থট বলতে আমরা কি বুঝি? জিওগ্রাফিক্যাল থটকে আমরা বলতে পারি যে ফিলোসফিক্যাল থটও বলতে পারি, ঠিক আছে, ফিলোসফি অফ দ্য জিওগ্রাফি। আচ্ছা, তোমরা যারা অনলাইনে আছো আশা করি শুনতে পারছো, যারা অফলাইন তো তারা শুনতে পারছোই। আচ্ছা, তোমাদেরকে বলি যে ধরো ফিলোসফি অফ দ্য জিওগ্রাফি ক্ষেত্রে কি না, এটা একটা হচ্ছে জিওগ্রাফির একটা সাবফিল্ড, অর্থাৎ জিওগ্রাফি ইতিহাস কি আমরা আজকে জানবো, জিওগ্রাফির ইতিহাস কি তার একটা ঝলক আমি তোমাদেরকে দেখাবো। ইতিহাসের জিওগ্রাফির ইতিহাস কি, এটা হচ্ছে একটা সাবফিল্ড অফ দ্য জিওগ্রাফি, ঠিক আছে। এবার সেক্ষেত্রে আমি বলতে পারি এখানে 3টে আসপেক্টে ফিলোসফি অফ জিওগ্রাফিকে ভাগ করতে পারি। ফিলোসফি অফ জিওগ্রাফি হতে গেলে 3খানা আসপেক্টের ভীষণ প্রয়োজন। 1 নাম্বার হচ্ছে ক্রোনোলজিক্যাল আসপেক্ট, একটা হচ্ছে ওরোলজিক্যাল আসপেক্ট, আর একটা হচ্ছে মেথোডোলজিক্যাল আসপেক্ট। তাহলে জিওগ্রাফি অফ দ্য ফিলোসফি অফ দ্য জিওগ্রাফির ক্ষেত্রে আমরা 3 রকম আসপেক্ট দেখতে পাই। সেই আসপেক্টে কি, একটা হচ্ছে ক্রোনোলজিক্যাল অর্থাৎ সময় বেসিসে আমরা যেগুলো দেখতে পাই, ওকে। একটা হচ্ছে কোরোলজিক্যাল, কি কি স্কুল অফ থট গুলো এসছে এর মাধ্যমে আমরা জানতে পারি। আর এই দুটোর রেসপেক্টে কি কি মেথড এসছে অর্থাৎ মেথোডোলজিক্যাল আসপেক্ট কিন্তু আমরা জানতে পারি। এবার জিওগ্রাফিকে আমরা কি জানি, 3টে ভাগে ভাগ করা হয়। জিওগ্রাফিক্যাল ক্রোনোলজিক্যাল আসপেক্টকে আমরা কি জানি না, 3 ভাগে ভাগ করা হয়। কি না, একটা অ্যানশিয়েন্ট, একটা হচ্ছে অ্যানশিয়েন্ট পিরিয়ড, একটা হচ্ছে মেডিভেল পিরিয়ড, আর একটা হচ্ছে মডার্ন পিরিয়ড, ঠিক আছে। তাহলে আমরা কি জানি যে অ্যানশিয়েন্ট পিরিয়ড একটা, মেডিভেল পিরিয়ড একটা, মডার্ন পিরিয়ড একটা, ওকে। এবার সেই ক্ষেত্রে আমরা অ্যানশিয়েন্ট পিরিয়ডটা মোটামুটি ধরে নিই হচ্ছে 600 বিসি থেকে 200 এডি। এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, 600 বিসি থেকে 200 এডি। মেডিভেল পিরিয়ডটা শুরু হয় হচ্ছে 1000 এডি থেকে 1700 এডি, আর মডার্নের শুরু হয় হচ্ছে 1700 এডি থেকে অনওয়ার্ডস। অনওয়ার্ডস ইন কথার অর্থ কি, অনওয়ার্ডস কথার অর্থ হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু চলছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো তোমরা এই জিনিসগুলো। এবার আমরা প্রথম আলোচনা করব হচ্ছে অ্যানশিয়েন্ট পিরিয়ড নিয়ে। অ্যানশিয়েন্ট পিরিয়ডের ক্ষেত্রে কি হয় না, আমরা কাদের কাদের জানি অ্যানশিয়েন্ট পিরিয়ডের ক্ষেত্রে? গ্রিক, আমি বলবো এগুলো কিন্তু তোমরা হাতে হাতে সাথে সাথে নোট ডাউন করতে থাকো, নাহলে এই জিনিসগুলো তোমরা যদি না বুঝে পড়ো না তাহলে তোমাদের কিন্তু পরবর্তীকালে এই কনসিকুয়েন্সটা যদি তোমরা পরপর মনে রাখো, আমি বলছি হিস্ট্রির মতো যদি কনসিকুয়েন্সটা পরপর মনে রাখো না, সব থেকে ইজি হয়ে যাবে জিওগ্রাফিক্যাল থট।
ঠিক আছে, মুখস্থ করার ব্যাপার থাকবে না। আশা করি বুঝতে পারছো তোমরা সবাই। ওকে, এই ক্ষেত্রে কি হচ্ছে না, অ্যানশিয়েন্ট পিরিয়ডের ক্ষেত্রে বলছি হচ্ছে গ্রিক, রোমান, চাইনিজ। ঠিক আছে, এবার চলে আসছে হচ্ছে, এবার এছাড়া ইন্ডিয়ানও বলতে পারি, ইন্ডিয়ানও কিন্তু অ্যানশিয়েন্টের পড়তেই পড়ছে। ঠিক আছে, এরপর চলে আসছে মেডিভেল। তার আগে তোমাদের প্রশ্ন আসতে পারে, তাহলে ম্যাম 200 এডি আর 1000 এডি এর মাঝখানে কি আছে? এর মাঝখানে আমরা সবাই জানি আছে হচ্ছে ডার্ক এজ। অর্থাৎ এই সময় বিভিন্ন জায়গা থেকে কিন্তু আক্রমণ করা হয়েছিল, আক্রমণ করে কিন্তু সেই সময় কিন্তু স্তব্ধ হয়ে গেছিল জিওগ্রাফি না, সায়েন্টিফিক দিক থেকেও সবকিছু কিন্তু স্তব্ধ হয়ে গিয়েছিল। ওকে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ডার্ক এজ। আশা করি বুঝতে পারছো। দেন হচ্ছে মেডিভেল পিরিয়ড। মেডিভেল পিরিয়ডে কিন্তু প্রথম চলে আসে হচ্ছে আরবরা। চাইনিজটা মুছি, নাহলে তোমরা বুঝতে পারবে না। এটা আশা করি তোমরা নোট ডাউন করতে থাকো, কিন্তু নোট ডাউন না করলে কিন্তু পরে খুব মুশকিল হয়ে যায় তোমাদের। চলে আসছে হচ্ছে আরব। আরবদের কন্ট্রিবিউশন তোমরা জানো, এবং আরবদের সাথে আরো কারা আসছে না, ইউরোপিয়ানরা। এদের কন্ট্রিবিউশন গুলো আমরা পড়বো, এগুলো পরপর ক্লাসে আমরা জানবো। এরপর চলে আসছে হচ্ছে মডার্ন এজ, যার বিস্তৃতিটা অনেকটা বড়। তার বিস্তৃতিটা আমি আলাদা করেই লিখি। এই অবধি আশা করি তোমাদের লেখা হয়ে গেছে, সবার লেখা হয়ে গেছে আশা করছি। যদি কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে, সেই জায়গাতেও জিজ্ঞাসা করবে। যারা অনলাইন ক্লাসে আছো তারাও জিজ্ঞাসা করবে, যারা অফে আছো তারাও জিজ্ঞাসা করবে, অবশ্যই জিজ্ঞাসা করবে। এরপর চলে আসছে হচ্ছে মডার্ন এজ বা মডার্ন পিরিয়ড, যেটা আমরা বলেছিলাম হচ্ছে চলেছিল 700 এডি থেকে অনওয়ার্ডস। ঠিক আছে, এবার এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে এবার চলে আসবে হচ্ছে, ফার্স্ট এসছিল হচ্ছে ইমানুয়েল কান্ট। সবার প্রথম এসছিল ভার্নিয়াস, তারপর এসছিল হচ্ছে ইমানুয়েল কান্ট। মনে করে দেখো, গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনে পড়েছো জিনিসগুলো। এরপরেই চলে আসছে হচ্ছে ভার্নিয়াস থেকে শুরু হয়ে যাচ্ছে হচ্ছে জার্মান স্কুল অফ থট। এই যে এবার এটা এসে গেল কোরোলজিক্যাল। তাহলে লিঙ্কটা বুঝতে পেরেছো আশা করি তোমরা। এতক্ষণ আমরা বলছিলাম ক্রোনোলজিক্যাল অ্যাসপেক্ট, এখান থেকে এসে গেল কোরোলজিক্যাল। ইমানুয়েল কান্ট, এরপর এসেছিল কারা, হামবোল্ট, রিটার। ঠিক আছে, এইভাবে কিন্তু পরপর জার্মান স্কুল অফ থটরা কিন্তু পরপর এসে গেছিল এদের, এবং এই স্কলারদের কিন্তু ভীষণ কন্ট্রিবিউশন গুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর আসছে হচ্ছে, যখনই আমার জার্মান স্কুল অফ থট হওয়ার পরেই এসে গেল হচ্ছে ফ্রেঞ্চ স্কুল অফ থট। ফ্রেঞ্চে তোমরা জানো, নাম তো তোমরা অবশ্যই জানো, ভিডাল দিলাল আছে। ঠিক, এছাড়া তারপর কারা আসছে, তারপর আসতে হচ্ছে ব্রিটিশ স্কুল অফ থট। ব্রিটিশ স্কুল অফ থট, তার একজনের নাম ম্যাকাইন্ডার। ঠিক আছে, তোমরা এগুলো জানো। তারপর এসে যাচ্ছে হচ্ছে আমেরিকান স্কুল অফ থট। তারপর লাস্ট আসছে হচ্ছে রাশিয়ান স্কুল অফ থট। ঠিক আছে, অরুণিমা আশা করছি বুঝতে পারছো জিনিসগুলো। আচ্ছা, এই পরে এইটা এসে গেল হচ্ছে ক্রোনোলজিক্যাল অ্যাসপেক্ট। ঠিক আছে, এরপর এসে যাচ্ছে হচ্ছে, এবার এদিকে যদি আমরা দেখি, এটা ক্রোনোলজিক্যাল অ্যাসপেক্ট দাঁড়িয়ে গেল।
হামবোল্ট রিটার মিলিয়ে ফাউন্ডার অফ জিওগ্রাফি বলা হয়। এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে, ফাউন্ডার অফ জিওগ্রাফি বলা হচ্ছে। তারপরে চলে আসছে হচ্ছে 18 মডার্ন এজই চলছে, এটা 1700-এর গল্প, এটা হলো পুরো 1700-এ গেল। এবার আমরা শুরু করব হচ্ছে 1800। আশা করছি দেখতে পাচ্ছ সবাই। 1800 এসে গেল হচ্ছে প্রফেশনালিজম এসে গেল, ঠিক আছে। 1900-এ কি এলো না, নিউ অ্যাপ্রোচ ডেভেলপ করতে শুরু করলো 900-এর ক্ষেত্রে। এরপর 1950-তে কি এসেছিল বলো তো, তোমরা বলো তো 1950-তে কি এসেছিল? অনলাইনরাও চেষ্টা করো, বলো 1950-তে কি এসেছিল। যারা অনলাইনে ক্লাস করছো, যারা অফলাইন, সবাই চেষ্টা করো তো। 1950-তে শাহিনা, সমীরণ, তোমরা সবাই চেষ্টা করো। 1950-তে কি এসেছিল, কি রেভলিউশন এসেছিল বলো। এক্স্যাক্টলি শাহিনা, ঠিক বলেছো, কোয়ান্টিটিভ রেভলিউশন। ভেরি গুড। ঠিক আছে, এইবারে আসছে হচ্ছে যেই কোয়ান্টিটিভ রেভলিউশন। সমীরণ তুমি কিছু বলছো, চ্যাটে লেখো। বলো, সমীরণের কিছু জিজ্ঞাসা আছে? আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে কি হয়ে গেল, 1800 থেকে 1800-এ এসে গেল প্রফেশনালিজম, 1950-তে এসে গেল কোয়ান্টিটিভ রেভলিউশন। আর 1900-এ কি এসেছিল, 1900-এ এসেছিল হচ্ছে রিজিওনাল। ওকে ওকে, আনসারটা দিতে চাইছিলে, ঠিক আছে, খুব ভালো, খুব তোমরা খুব জানো ব্যাপারটা। ওকে, 90-তে কি এসে গেছিল, 1900-এ এসে গেছিল হচ্ছে রিজিওনাল জিওগ্রাফি। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, 1700-এ এসেছিল হচ্ছে একদম মডার্ন এজের ফার্স্ট পিরিয়ড, 1800-এ এসে গেছিল প্রফেশনালিজম, 1900-এ এসে গেছিল নিউ অ্যাপ্রোচ আর রিজিওনাল জিওগ্রাফি, আর 1950-তে এসেছিল কোয়ান্টিটিভ রেভলিউশন। ওকে, এরপরে এসে গেল অনওয়ার্ডস 1950। এটা মুচি, আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো জিনিসগুলো। অনওয়ার্ডস 1915-এ 1950-র পর কিন্তু, এটা তোমরা সবাই জানো, 1950-র পর কিন্তু জিওগ্রাফিটা ভীষণভাবে, মানে কি বলবো, ইউনিভার্সিটি লেভেলে, কলেজ লেভেলে কিন্তু ভীষণ সমাদর পেল। জানো কোয়ান্টিটিভ রেভলিউশনে জিওগ্রাফির সাথে সব কিছু সায়েন্টিফিক জিনিসগুলো কিন্তু সব অ্যাড হয়েছিল। ওকে, এইবার 1950 থেকে কি হতে শুরু করলো না, কালচারাল টার্ন আসতে শুরু করলো। ওকে, কালচারাল টার্নে কি কি এলো, দুটো ভাগ হয়ে গেল কালচারাল টার্ন। একটা ভাগে চলে এলো রেডিক্যালিজম, রেডিক্যাল জিওগ্রাফি, এসে গেল স্ট্রাকচারাল জিওগ্রাফি, এসে গেল মার্কসিজম, সবগুলো নাম তোমরা শুনেছো কিন্তু। এছাড়া এসে গেল ওয়েলফেয়ার জিওগ্রাফি, ফেমিনিজম, আর এসে গেল ক্রিটিক্যাল জিওগ্রাফি। তার মানে জিওগ্রাফিটা কতটা ভাবে ডেভেলপ করতে শুরু করেছে ভাবো। এছাড়া এবার আর একটা ভাবে কি এলো, এগুলো মোটামুটি নিয়ে আলোচনা হতো একটা দল। আর একটা কিভাবে এলো, একটা এলো বিহেভিয়ারালিজম, মানুষের বিহেভিয়ার নিয়ে আলোচনা করত। তারপরে হলো হিউম্যানিজম, হিউম্যানকে নিয়ে আলোচনা করত। তারপরে হলো হচ্ছে মানুষের এক্সিস্টেন্সকে নিয়ে আলোচনা করত। এরপর এলো হচ্ছে এবার 1950-এ, তাহলে এত কিছু নিয়ে আলোচনা হয়েছে, তাহলে বুঝতে পারছো 1950-এ যতক্ষণ কোয়ান্টিটিভ রেভলিউশন এলো, তারপরে কিন্তু এই এত কিছু নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। এইবার এসে গেল 1990s। এটা তোমরা সবাই আশা করি লিখে নিয়েছো।
1990s, তখন এসে গেল হচ্ছে পোস্ট মডার্ন জিওগ্রাফি। এতক্ষণ মডার্ন জিওগ্রাফি পড়ছিলাম আমরা, এবার পড়তে শুরু করলাম হচ্ছে পোস্ট মডার্ন জিওগ্রাফি। তাহলে সেটা কবে এলো? 1990s-এ। ওকে, এই ক্ষেত্রে কি এসে গেল দেখো, জিআইএস রিমোট সেন্সিং। এই ক্ষেত্রে এসে গেল কিন্তু জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং, সরি, যেটা তোমরা প্রত্যেকে জানো জিওগ্রাফির একটা ভীষণ বড় টেকনিক্যাল পার্ট। ওকে, এই হয়ে গেল টোটাল ক্রোনোলজিক্যাল আসপেক্ট। অর্থাৎ আমরা কি দেখলাম তাহলে? অ্যানশিয়েন্ট দেখলাম, মডার্ন, মেডিভেল দেখলাম, আর দেখলাম মডার্ন, তাই তো? মডার্নেরও আমরা অনেকগুলো ভাগ দেখলাম, প্রি মডার্ন, মেডিভেল মডার্ন, আর একটা দেখলাম পোস্ট মডার্ন, তাই তো? এইবারে চলে আসছে হচ্ছে যেটা আমি দেখলাম মেথড, এটা আমি কি দেখালাম তাহলে? ক্রোনোলজিক্যাল দেখিয়ে দিলাম, ওরোলজিক্যাল দেখিয়ে দিলাম। ওকে, এরপর আমরা দেখাবো হচ্ছে মেথডোলজিক্যাল আসপেক্ট, যেটা আমরা তিন ভাগে, 3 নাম্বারটা দেখাবো, মেথডোলজিক্যাল আসপেক্ট। মেথডোলজিক্যাল আসপেক্টের ক্ষেত্রে আমরা কি দেখলাম? ফার্স্ট যেটা এসছিল সেটা হলো হচ্ছে, সেটা এলো হচ্ছে ম্যান এনভায়রনমেন্ট রিলেশন। ম্যান এনভায়রনমেন্ট রিলেশন। এবার বলো তো তোমরা যে ম্যান এনভায়রনমেন্টাল রিলেশনের ক্ষেত্রে কি কি এসছিল বলো তো, দুটোর নাম বলো তো, যারা যারা অনলাইন আছো, যারা যারা অফলাইন আছো, বলো তো ম্যান এনভায়রনমেন্টের ক্ষেত্রে কি কি এসেছিল? অনলাইনেও বলো কি কি এসেছিল ম্যান এনভায়রনমেন্টের ক্ষেত্রে, কোন কোন থিওরি এসেছিল? হ্যাঁ, হাত তুলেছো, বলো বলো। ডারউইন, আর আর অরুণিমা, সাইনা, এরা বাকিরা বলো। হ্যাঁ হ্যাঁ বলো। বলো বলো। পসিবিলিজম, ডিটারমিনিজম, ভেরি গুড, অবশ্যই একদম। নিও ডিটারমিনিজম, একদম ঠিক। এগুলো এসেছিল হচ্ছে, আর কি কি এসেছিল তোমরা যেগুলো বললে সেগুলোও ঠিক, আর কি কি এসেছিল? ফার্স্ট এসেছিল হচ্ছে এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম, ঠিক একদম তোমরা বলেছো, একদম ঠিক। এটা এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম। এনভায়রনমেন্টাল ডিটারমিনিজমের পর ডাইনামিজম থেকে কিন্তু এনভায়রনমেন্টাল ডিটারমিনিজমটা এসেছিল। সাইনাও তুমিও ঠিক বলেছো। এনভায়রনমেন্টাল এর পরেই এসে গেল হচ্ছে পসিবিলিজম। ঠিক, এরপর এলো হচ্ছে নিও ডিটারমিনিজম বা স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম। নিও ডিটারমিনিজম, এগুলো দেখো সিকোয়েন্স ওয়াইজ মনে রাখলে তোমাদের কতটা সুবিধা হবে দেখো। স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম, এগুলো যখন আমি এগুলোর ডিটেলস আলোচনা করব, এগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তারপর এসে গেল হচ্ছে প্রবাবিলিজম। তারপর এলো হচ্ছে ইকোলজিক্যাল আসপেক্ট। ইকোলজিক্যাল আসপেক্ট। ওকে, এরপর যেটা নিউ এসছে সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ওকে, তাহলে কি কি এলো? এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম, পসিবিলিজম, নিও ডিটারমিনিজম বা স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম, প্রবাবিলিজম, আর একটা হচ্ছে ইকোলজিক্যাল আসপেক্ট, আর নিউ এসছে যেটা, সেটা 6 এর উপরে লিখি, সেটা হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এটা হয়ে গেল ম্যান এনভায়রনমেন্টাল রিলেশনের মধ্যে। নেক্সট আসছে হচ্ছে ডাইকোটমি অ্যান্ড ডুয়ালিজম। বলো তো এবার তোমরা বলো, ডাইকোটমি ডুয়ালিজমের মধ্যে কি কি এসেছিল বলো।
চ্যাটে বলো, হাত তুলে বলো, যারা অফে আছো তারা বলো। বলো কি কি এসেছিল। জানো দেখো তোমরা, বলো বলো, হাত তুলেছো বলো। সমীরণ বলো। জেনারেল স্পেশালিস্ট ছিল। আর আর কি কি এসেছিল। দেখো, ফার্স্ট এসেছিল হচ্ছে ফিজিক্যাল ভার্সেস হিউম্যান জিওগ্রাফি। ফার্স্ট এসেছিল এটা। ফার্স্ট কি এসেছিল, ফিজিক্যাল ভার্সেস হিউম্যান জিওগ্রাফি। তারপর এসেছিল যেটা সমীরণ বলল, রিজিওনাল ভার্সেস সিস্টেমেটিক জিওগ্রাফি। ঠিক আছে। থার্ড এসেছিল হচ্ছে ইউনিভার্সাল, এগুলো সব নোট ডাউন করতে থাকো কিন্তু, ভার্সেস স্পেশাল জিওগ্রাফি। 4 নম্বরে এসেছিল হচ্ছে আইডিওগ্রাফিক ভার্সেস নোমোথেটিক। আইডিওগ্রাফিক ভার্সেস নোমোথেটিক, এগুলো প্রত্যেকটা তোমরা কিন্তু টার্মগুলো শুনেছো। 5 নম্বরে ছিল হচ্ছে হিস্টোরিক্যাল ভার্সেস কন্টেম্পোরারি। ওকে, হিস্টোরিক্যাল ভার্সেস কন্টেম্পোরারি। ওকে, আর লাস্ট এসছিল হচ্ছে ডিটারমিনিজম ভার্সেস পসিবিলিজম। পাশে লিখলাম, তোমাদের দেখতে সুবিধা হবে, ডিটারমিনিজম ভার্সেস পসিবিলিজম। তাহলে ফার্স্ট আমরা দেখলাম ম্যান এনভায়রনমেন্ট রিলেশন, সেকেন্ড দেখলাম হচ্ছে ডাইকোটমি অ্যান্ড ডুয়ালিজমের। ঠিক আছে, থার্ড কি এলো, থার্ড এলো রিজিওনাল জিওগ্রাফি। ওকে, অর্থাৎ রিজিয়ান নিয়ে জিওগ্রাফি ভীষণ আলোচনা করতে শুরু করলো 1950s-এ, সরি 1900-এ এলো হচ্ছে রিজিওনাল জিওগ্রাফি। রিজিওনাল জিওগ্রাফি। ওকে, দেন এলো হলো হচ্ছে, তোমরা জানো, তোমরা এইসবে বলেওছো, সেটা হলো হচ্ছে কোয়ান্টিটেটিভ রেভলিউশন। কোয়ান্টিটেটিভ রেভলিউশন। ঠিক আছে, তারপরে এলো হচ্ছে, অর্থাৎ জিওগ্রাফি সায়েন্স সাবজেক্ট হিসাবে কিন্তু এন্ট্রি নিতে শুরু করলো, অর্থাৎ জিওগ্রাফিতে সায়েন্টিফিক আলোচনা হতে শুরু করলো। ওকে, এরপর আসছে হচ্ছে যেই জিওগ্রাফি অ্যাজ আ স্প্যাশিয়াল, অর্থাৎ এরপর জিওগ্রাফি স্প্যাশিয়াল সায়েন্স হিসাবে আলোচনা করা শুরু করলো জিওগ্রাফিকে। জিওগ্রাফি অ্যাজ আ স্প্যাশিয়াল সায়েন্স, অর্থাৎ স্পেস পড়েছো মনে আছে, স্পেসের কি কি ভাগ, চ্যাটে বলো, তোমরা বলো কি কি ভাগ স্পেসের, জানো তো স্পেসের কি কি ভাগ, বলো বলো। অ্যাবসলিউট স্পেস, রিলেটিভ স্পেস, মনে আছে তো, আশা করি মনে আছে। ওকে, বলো সমীরণ বলো। ম্যাম রিলেটিভ স্পেস আছে আর একটা অ্যাবসলিউট স্পেস আছে। একদম কারেক্ট, ভেরি গুড। এরপর আসছে হচ্ছে দেখো রেডিক্যাল জিওগ্রাফি, অর্থাৎ এর পরপর মেথডগুলো জিওগ্রাফিতে আলোচনা হয়েছে, জিওগ্রাফিতে আবিষ্কার করা হয়েছে। ওকে, এরপর এলো হচ্ছে রেডিক্যাল জিওগ্রাফি। এরপর চলে এলো হিউম্যানিজম, অর্থাৎ হিউম্যানকে নিয়ে আলোচনা করা শুরু হলো, হিউম্যানিজম নিয়ে আলোচনা হলো। দেন আসছে হচ্ছে
পোস্ট মডার্ন জিওগ্রাফি। ওকে, এরপর চলে আসলো পোস্ট মডার্ন জিওগ্রাফি, অর্থাৎ জিওগ্রাফি কিন্তু এবার ভীষণ মডার্ন হলো। এরপর এসে গেল হচ্ছে ক্রিটিক্যাল জিওগ্রাফি, যেগুলো তোমাদের বললাম। তারপর এলো হচ্ছে রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস। ওকে, এই হয়ে গেল তাহলে জিওগ্রাফির তিনটে পার্ট, একটা হলো ক্রোনোলজিক্যাল, একটা হলো করোলজিক্যাল, একটা হলো মেথডোলজিক্যাল অ্যাসপেক্ট। এই তিনটে যদি তোমরা পরপর সিকোয়েন্সে মনে রাখো, এবার কোনটাই কি বলেছে সেগুলো তো আস্তে আস্তে তোমাদেরকে নিয়ে আলোচনা করবই। এই যদি তোমাদের এই সিকোয়েন্সটা তোমরা মনে রাখো, এই সিকোয়েন্সটা হচ্ছে জিওগ্রাফির ক্ষেত্রে খুব মেন একটা জিনিস। ওকে, এইবারে তোমাদেরকে আর একটা আলোচনা করব, সেইটা হলো হচ্ছে এভলিউশন অফ দ্য জিওগ্রাফিক্যাল থট। ঠিক আছে, তোমরা একটু এটা জানবে, এই যে তোমাদেরকে এইটাও যেটা বললাম সেটাও কিন্তু এভলিউশন ছিল, সেটাকে আমরা 3 ভাগে ভাগ করে এভলিউশন পড়িয়েছিলাম, ক্রোনোলজিক্যাল, কোরোলজিক্যাল আর মেথডোলজিক্যাল। এবার ফেজ ওয়াইজ ভাগ করব আমরা। দেখো, evolution of geographical thought, এটা কি ওয়াইজ করব না ফেজ ওয়াইজ করব। এখানে ফেজ 1 to 9 লিখে ফেলো, এই সাইডে সবাই লিখে ফেলো ফেজ 1 to 9। ঠিক আছে, প্রত্যেকে লেখো ফেজ 1 থেকে ফেজ 9 অবধি লিখে ফেলো। এটা তোমরা আমাদের নোটেও পাবে, অবশ্যই পাবে নোটে। তবু এটা লিখে লিখে পড়তে বলছি, কারণ হচ্ছে তোমরা এই জিনিসটাকে তাহলে ভালো করে বুঝতে পারবে। এগুলো নোটে আমি তোমাদের রেডি করে দিয়েছি। আচ্ছা, এর পাশে পাশে লিখতে হবে হচ্ছে কতদিন অবধি হয়েছে। ফেজ 1 হয়েছে আপ টু 200 বিসি, আপ টু 200 বিসি। অর্থাৎ আমরা কি জানি, ফেজ 1 মানে আপ টু 200 বিসি, মানে আমরা কি পড়লাম হচ্ছে অ্যানশিয়েন্ট জিওগ্রাফি বা অ্যানশিয়েন্ট পিরিয়ড, তাই তো? তার মধ্যে পড়ে কিনা গ্রিক আর রোম। ঠিক, এরপরে চলে হলো হচ্ছে 200 বিসি থেকে 1000 এডি। এই সময় কি পড়ছে না, এই সময় পড়ছে হচ্ছে, এইটা পড়লো অ্যানশিয়েন্টের মধ্যে পড়লো হচ্ছে গ্রিক। ওকে, এখানে পড়লো হচ্ছে রোমান, আর পড়লো হচ্ছে ডার্ক এজ। এরপরে কারা আসবে, এবার 1000 এডি থেকে 1700 এডির মধ্যে কারা আসলো? ফার্স্ট আমরা কাদের জানি, আরব এলো আর ইউরোপিয়ানরা এলো, এদের কন্ট্রিবিউশন দেয়া হলো। ইউরোপিয়ান জিওগ্রাফার বা জিওগ্রাফারদের কিন্তু কন্ট্রিবিউশন এই সময় ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে কি হলো, ফেজ 1, ফেজ 2, ফেজ 3 অবধি হয়ে গেল। 1700 থেকে আমরা জানি মডার্ন এজ শুরু হচ্ছে। দেখো মিল পেয়ে যাবে কেমন, 1800 অবধি। এই সময় কি হলো না, মডার্ন বা সায়েন্টিফিক জিওগ্রাফির কিন্তু চল শুরু হলো। এই সময় কন্ট্রিবিউশন দিয়েছিলেন হচ্ছে কান্ট, ইমানুয়েল কান্ট, একজন জার্মান স্কলার ছিলেন। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পেরেছো? এরপর চলে এলো ফেজ 5, 1800 থেকে 1900। সেখানে কি এলো না, ডাইকোটমি এলো। এগুলো তোমরা লেখো, ডাইকোটমি এলো। সায়েন্টিফিক জিওগ্রাফি কারা দিল না, হামবোল্ট এবং রিটার। ওকে, হামবোল্ট আর রিটার কিন্তু এই সময় এসে গেল। তাহলে ডুয়ালিজম, ডাইকোটমি এলো। আর সায়েন্টিফিক জিওগ্রাফি নিয়ে আলোচনা করেছিল হচ্ছে হামবোল্ট আর হচ্ছে রিটার। ওকে, সাজানো হয়ে গেল। এরপর এসে গেল হচ্ছে 1900 থেকে 1950। 1950 এডির মধ্যে কি কি ঘটলো? এই সময় প্রফেশনালিজম এলো। দেখো তোমাদেরকে প্রথম যে চার্টটা করিয়েছি সেই চার্টের মধ্যে কিন্তু এগুলো সব লিখিয়েছি। প্রফেশনালিজম এলো, রিজিওনাল এলো, রিজিওনাল জিওগ্রাফি আলোচনা করা হলো, সোশ্যাল জিওগ্রাফিকে নিয়ে আলোচনা করা হলো,
কালচারাল জিওগ্রাফিকে নিয়ে আলোচনা হলো। আর কি হলো না, ইকোলজিক্যাল জিওগ্রাফি বা ইকোলজিক্যাল অ্যাপ্রোচকে নিয়ে কিন্তু আলোচনা হলো। ইকোলজিক্যাল ইকোলজিক্যাল অ্যাপ্রোচকে নিয়ে কিন্তু আলোচনা হলো। এইবার এলো 1950s থেকে 1960s। এই সময় মেন এসছে কে না, কোয়ান্টিটেটিভ রেভলিউশন। কোয়ান্টিটেটিভ রেভলিউশন, স্পেস, লোকেশন, টাইম, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। কোয়ান্টিটেটিভ রেভলিউশন, স্পেস, লোকেশন, টাইম, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর হলো ফেজ 8, সেটা শুরু হলো 1960s থেকে 2000, সরি আমি ভুল বললাম, 2018 মধ্যে এলো হচ্ছে দ্য কালচারাল টার্ন। দ্য কালচারাল টার্ন এলো, ওকে। এরপর এসে গেল হচ্ছে পোস্ট মডার্ন, অর্থাৎ অনওয়ার্ডস, এখন যেটা চলছে থেকে অনওয়ার্ডস আমরা কি দেখতে পাচ্ছি না, পোস্ট মডার্ন অ্যান্ড ক্রিটিক্যাল জিওগ্রাফি। পোস্ট মডার্ন অ্যান্ড ক্রিটিক্যাল জিওগ্রাফি, এই হয়ে গেল জিওগ্রাফিক্যাল থটের মেন কনসেপ্ট। এই কনসেপ্টটা যদি তোমরা মনে রাখতে পারো, আমি বলছি জিওগ্রাফিক্যাল থটে 5, 6, 7 যে কটা কোয়েশ্চেন আসবে সব কটাতে তোমরা ফুল মার্কস পাবে। এই হয়ে গেল জিওগ্রাফিক্যাল থট, এভলিউশন অফ দ্য জিওগ্রাফিক্যাল থট। শুধু পর পর মনে রাখো কার পর কে এসছে, ব্যাস সমস্ত সালগুলো মুখস্থ হয়ে যাবে। এইভাবে পড়ে তোমরা শুধু দেখো, ওকে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে অ্যানশিয়েন্ট পিরিয়ডের মধ্যে গ্রিক আর রোমান, ঠিক আছে। এদের কন্ট্রিবিউশন গুলো আজকে আমরা আলোচনা করব। আচ্ছা বলো তো, যারা অনলাইন অফলাইন দুটো ক্লাসিকেই জিজ্ঞাসা করছি, বলো তো গ্রিক এজকে কি এজ বলা হয়? চ্যাটে বলতে পারো, হাত তুলে বলতে পারো, বলো কি বলা হয়, কি এজ বলা হয় গ্রিক এজকে? গ্রিক এজের একটা নাম আছে, বলো তো কি বলা হয়, কি এজ বলা হয় গ্রিক এজকে? কেউ জানো? বলো বলো, সমীরণ বলো। গোল্ডেন এজ, একদম ঠিক, একদম ঠিক, ভেরি গুড। মনে হচ্ছে সমীরণের জিওগ্রাফিক্যাল থট খুব ফেভারিট। এবার আজকে আমরা চলে আসবো হচ্ছে অ্যানশিয়েন্ট পিরিয়ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যানশিয়েন্ট পিরিয়ড, তার মধ্যে প্রথম আলোচনা করব হচ্ছে গ্রিক স্কলারদের। ঠিক আছে, এইবারে আরো একটা ট্রিক্স তোমাদেরকে আজকে বলবো। সেই ট্রিক্সটা হচ্ছে কিভাবে মনে রাখবে। দেখবে যদি তোমরা নেটের কোয়েশ্চেন পেপার একটু সলভ করো, সাজাতে দেয়, বলবে এখন খুব কোয়েশ্চেনগুলো দিচ্ছে যে সিকোয়েন্স ওয়াইজ সাজাও, নয় অ্যাসেন্ডিং অর্ডার নয় ডিসেন্ডিং অর্ডার, তাই তো? সেইগুলোর ক্ষেত্রে প্রথম আমি বলবো প্রথমে সাজানোটা লিখে নাও তোমরা খাতায়, যে কিভাবে গ্রিক স্কলাররা পরপর এসেছিল, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমি বলবো ফার্স্ট এসেছিল হচ্ছে হোমার। আমি আগে স্কলারগুলোর নাম জানো, তারপর আমি একটা একটা করে আলোচনা করব। ফার্স্ট এসেছিল হচ্ছে হোমার, তারপর এলো কে, থ্যালেস। হোমার এলো, তারপর এলো থ্যালেস, তারপর এলো অ্যানাক্সিমিয়েন্ডার, তারপর হলো হেকিটিয়াস, হেকিটিয়াস, তারপর এসে গেল হচ্ছে হেরোডোটাস, তারপর এলো হচ্ছে প্লেটো, তারপর এলো অ্যারিস্টটল,
তারপর হলো হচ্ছে আলেকজান্ডার দি গ্রেট, আলেকজান্ডার দি গ্রেট। ওকে, এরপর হলো হিপ্রোকাস, তারপরে এসে হলো এরেথেস্থনাস, তারপরে হচ্ছে হিপ্রোকাস, তারপর লাস্ট এলো হচ্ছে পসিডোনিয়াস। এই সিকোয়েন্সটা অবশ্যই মনে রাখবে, এই সিকোয়েন্সটা কিন্তু পরীক্ষার সময় সাজাতে দেয়, যে ধরো গন্ডগোল করে দিল, বলবেন নয় অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও, নয় সাজাও হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে। ওকে, এবার আমি এক একজনকে ধরে ধরে আলোচনা করব, এক একজনের কন্ট্রিবিউশন গুলো কি কি সেগুলো কিন্তু আমি আলোচনা করব। ফার্স্ট আমি বলবো হচ্ছে হোমার। হোমারের যদি তোমরা দেখো, যদি তোমরা কি বলবো, যদি তোমরা সালটা দেখো যে কত ছিল, সেক্ষেত্রে হচ্ছে 750 বিসি থেকে, 750 বিসি থেকে এসছিল হচ্ছে 700 বিসি। ওকে, এই বিসির মধ্যে তিনি কি কি কন্ট্রিবিউশন দিয়েছিলেন? তার লেখা দুটো খুব বিখ্যাত বই, এক নাম্বার বই হচ্ছে, মানে বই বলবো না, আমরা যেমন মহাভারত কাব্যগ্রন্থ বা মহাভারত রামায়ণকে যতটা প্রায়োরিটি দিই, গ্রিকরা ততটা প্রায়োরিটি দেয় ইলিয়াড আর ওডিসিকে। ওকে, এবং ইলিয়াড এবং ওডিসিতে মেন কিছু জিনিস নিয়ে আলোচনা করা হয়েছিল। ইলিয়াডে আলোচনা করা হয়েছিল টার্জান ওয়ার, আর ওডিসিতে জিওগ্রাফিক্যাল অ্যাকাউন্ট অফ দ্য নলেজ আলোচনা করা হয়েছিল। ঠিক আছে, তার আগে যেটা এরা বলেছে, তোমার সাইনা সমীরণ বলেছে গোল্ডেন এজ, আমাদের কিন্তু গ্রিক এজটাকে বলা হয় হচ্ছে, এটা বলতে ভুলে গেছি আমি, গোল্ডেন এজ বলা হয়। কারণ কেন গোল্ডেন এজ বলা হয় না, এই সময় জিওগ্রাফার স্কলারদের এত পরিমাণ কন্ট্রিবিউশন এবং জিওগ্রাফিকে নিয়ে তারা এত কন্ট্রিবিউশন দিয়েছে, সেই জন্য কিন্তু এই এজটাকে বলা হয় গোল্ডেন এজ। ওকে, এরপর হচ্ছে দেখো হোমারে হচ্ছে ইলিয়াড আর ওডিসি। ইলিয়াডে আলোচনা করা হচ্ছে টার্জান ওয়ার, আর ওডিসিতে আলোচনা করা হয়েছে জিওগ্রাফিক অ্যাকাউন্ট অফ দ্য নলেজ। ওডিসিতে আরো আলোচনা করা হয় ওশিয়ান এবং চেঞ্জিং ওয়েদারকে নিয়ে। ওকে, এবার আরো কি কন্ট্রিবিউশন করেছিলেন দেখো হোমার, সেই কত বছর আগে দেখো, বলেছিলেন আর্থ টু বি সার্কুলার ফর্ম সারাউন্ডেড অল দ্য সাইড অফ দ্য ওশিয়ান রিভার, তা সে কিন্তু এই আলোচনাটা করেছিলেন। এছাড়া তিনি বলেছিলেন সান রোজ আউট দ্য ওশিয়ান স্টিম এগেইন সাঙ্ক ইনটু দ্য সেম সেটিং। ওকে, তাহলে ওশিয়ান স্টিম থেকে সূর্য ওঠে এবং ওখানেই গিয়ে কিন্তু সেটা অস্ত যায়। ঠিক আছে, তিনি আরো আলোচনা করেছিলেন চারখানা উইন্ডের কথা, বোরাস, নোটাস, ইউরাস আর একটা হচ্ছে জেফরাস। ওকে, এবার এইটার ক্ষেত্রে একটা কোয়েশ্চেন আমি দেখেছি নেটে আসতে, আমি এই সাইডে লিখছি, এইখানে লিখছি বোরাস, নোটাস, ইউরাস আর একটা হচ্ছে জেফরাস। ঠিক আছে, এইগুলোর কোনটা কোন দিকে বায়ু প্রবাহিত হয় সেটা কিন্তু উনি আলোচনা করেছিলেন। বোরাস হয় নর্থে, জেফরাস হয় ওয়েস্টে, এবার মনে রাখবে জেফরাস হয় ওয়েস্টে, বোরাস হয় নর্থে, ইউরাস হয় ইস্টে, আর নোটাস হয় হচ্ছে ইউরাস ইস্ট আর নোটাস হচ্ছে সাউথ। BNEZ এইভাবে মনে রাখবে, BN মানে বোরাস নর্থ, ইউরাস সাউথ, নোটাস সাউথ, ইউরাস ইস্ট আর জেফরাস হচ্ছে ওয়েস্ট। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাচিং, এটা কিন্তু ম্যাচিং, এটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবারে আর একটা ওনার যে অ্যাপ্রোচ গুলো ছিল সেগুলো ছিল ভেরি ডেসক্রিপটিভ। ওকে, এই হয়ে গেল টোটাল হোমারের কন্ট্রিবিউশন। এরপর হলো থ্যালেস, 624 থেকে, এগুলো নোট ডাউন করতে থাকো, 545 বিসি। তোমাদের নোটসে দেওয়া রয়েছে, তবু তোমরা নোট ডাউন করো, এগুলো নিজেরা নোট ডাউন করলে কিন্তু জিনিসগুলো বুঝতে সুবিধা হবে, মুখস্থ করতেও সুবিধা হবে। ওকে, তিনি কে ছিলেন না ফার্স্ট গ্রিক থিঙ্কার ছিলেন,
ফিলোসফার ছিলেন, অ্যান্ড ট্রাভেল হু অ্যাজ আ প্র্যাকটিক্যাল বিজনেসম্যান, এবং তিনি বিভিন্নভাবে জায়গায় জায়গায় ঘুরে বেড়াতেন। ওকে, তিনি প্রথম আর্টকে মেজার করার চেষ্টা করেছিলেন। ওকে, ট্রাই টু দ্য লোকেটেড থিংস অন দ্য ফেস অফ দ্য আর্ট অ্যান্ড এস্টাবলিশ দ্য ম্যাথমেটিক্যাল ট্র্যাডিশন। ওকে, তার কি মানে তিনি যে মেন কাজগুলো করেছিলেন, অরিজিনেটেড সেভারেল থিওরামস অফ দ্য জিওমেট্রি, তিনি প্রথম অঙ্কের ক্ষেত্রে, অঙ্কের জিওমেট্রির ক্ষেত্রে বেশ কিছু থিওরামস আলোচনা করেছিলেন। তিনি বলেছিলেন আর্থ ফ্ল্যাট এবং ডিস্ক শেপের। ওকে, তিনি তাকে ফাউন্ডার অফ দ্য ম্যাথমেটিক্যাল জিওগ্রাফি বলা হয়, থ্যালেসকে বলা হয় ফাউন্ডার অফ দ্য ম্যাথমেটিক্যাল জিওগ্রাফি। এবং পরেরটা বলবো, অ্যানাক্সিমিয়েন্ডার আর থ্যালেসকে বলা হয়, দুজনকে মিলিয়েও বলা হয় কিন্তু ফাউন্ডার অফ দ্য ম্যাথমেটিক্যাল জিওগ্রাফি। এই পারে এসে গেল হচ্ছে অ্যানাক্সিমিয়েন্ডার। তার সালটা দেখো 610 থেকে বিসি থেকে 546 বিসি। ওকে, এবার তিনি কি করেছিলেন, তিনি একটা ইনস্ট্রুমেন্ট তৈরি করেছিলেন, তার নাম হচ্ছে নমন। এটা একটা ব্যাবিলনিয়ান ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। এবং এই ইনস্ট্রুমেন্টটা কি জন্য ইউজ করা হতো বলছে, দেখো, সান ডায়াল ইউজ টু মেজার দ্য লেন্থ অ্যান্ড ডিরেকশন অফ দ্য শ্যাডো টু দ্য ভার্টিক্যাল পোল। ওকে, এছাড়াও তিনি ছিলেন একজন পায়োনিয়ার কার্টোগ্রাফার। তিনি কার্টোগ্রাফির ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে অবদান রেখেছিলেন, এবং তিনি প্রথম ওয়ার্ল্ডকে ম্যাপ স্কেলে কিন্তু কনভার্ট করেছিলেন। ওকে, এবার এই যে বললাম থ্যালেক্স আর অ্যানাক্সিমিয়েন্ডারকে মোটামুটি দুজনকে একসাথে বলা হয় হচ্ছে ফাউন্ডার অফ দ্য, একে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে অনেক বইতে অনেক রকম বিতর্ক আছে, থ্যালেসকে বলা হয় ফাদার অফ দ্য ম্যাথমেটিক্স, আর অ্যানাক্সিমিয়েন্ডারকে বলা হয়, দুজনকে মিলিয়ে বলা হয় ফাউন্ডার অফ দ্য ম্যাথমেটিক্স। ঠিক আছে, এটা বিভিন্ন বইতে দেখবে বিভিন্ন রকম দেয়া থাকে। এবার হলো হচ্ছে হেকিটিয়াস। ওকে, হেকিটিয়াসকে তোমরা হেকিটিয়াসের মেন জিনিসটা আগে বলি। হেকিটিয়াসের হচ্ছে সালটা লেখো আগে, 550 বিসি থেকে 476 বিসির মধ্যে তার কন্ট্রিবিউশন তিনি দিয়েছিলেন, বা তার জীবদ্দশা যেটাকে বলা হয়। সেই ক্ষেত্রে তিনি কি করেছিলেন, তাকে মেনলি তিনি একটা বই লিখেছিলেন, তার নাম হচ্ছে জেস পিরিয়ডস। ওকে, জেড পিরিয়ডস। ওকে, এছাড়া তিনি কি আলোচনা করেছিলেন, তিনি আর্থের সার্কুমফেয়ারেন্সকে নিয়ে কিন্তু তিনি আলোচনা করেছিলেন। ওকে, এবার বলছে হচ্ছে, একটা মিনিট ভুল বললাম, দাঁড়াও, সরি আমি ভুল বলেছি একটুখানি। তিনি ফার্স্ট গ্রিক প্রোজ ছিলেন। এবারের কোয়েশ্চেন যদি তোমরা দেখো, এই লাস্ট যেটা ওএমআর শিটে হলো, সেখানে একটা কোয়েশ্চেন তোমাদের এসছিল যে কাকে বলা যায় যে গ্রিকের মানে গ্রিকে প্রথম কে লেখালেখি করেছিল, এরকম একটা কোয়েশ্চেন এসছিল। হেরোডোটাস, হেকিটিয়াস, এরকম অনেকগুলো অপশন এসছিল। সেক্ষেত্রে কিন্তু হেকিটিয়াস আনসারটা কিন্তু ঠিক হবে, কারণ তিনি প্রথম পোর্স অর্থাৎ গ্রিক গদ্য লিখেছিলেন, যেটাকে আমরা গদ্য বলি বাংলাতে। ঠিক আছে, এছাড়াও তিনি আর কি করেছিলেন, কোস্টাল এরিয়াগুলোতে তিনি সার্ভে করতেন। ওকে, এছাড়াও তিনি ওয়ার্ল্ডকে দুটো ভাগে ভাগ করেছিলেন। ধরো ওয়ার্ল্ড, এই সাইডেই আঁকি, ধরো ওয়ার্ল্ডকে তিনি দুটো ভাগে ভাগ করেছিলেন, একটা ভাগের নাম ছিল হচ্ছে ইউরোপ, একটা ভাগের নাম ছিল লিবিয়া। ঠিক আছে, এছাড়া তিনি বলেছিলেন আর্থ অ্যাজ আ সার্কুলার প্লেন। এই যা যা কন্ট্রিবিউশন দিয়েছে, এই ধরো এরকম কোয়েশ্চেন আসে, এই কন্ট্রিবিউশনটা কে বলেছে বলে চারজনের নাম দিয়ে দিল। ঠিক আছে, এইগুলো কিন্তু একটু ভালো করে পড়বে। আর আরো একটা মেন কন্ট্রিবিউশন তিনি দিয়েছিলেন, তিনি আইডিওগ্রাফিক এবং নোমোথেটিক জিওগ্রাফির মধ্যে দুটো অ্যাপ্রোচ এনেছিলেন। নোমোথেটিক মানে কি, যেটা ল মেক করে, আর আইডিওগ্রাফিক মানে কি, যেটা ডেসক্রিপটিভ, অর্থাৎ যেটা আমাদের হোমার দিয়েছিল ডেসক্রিপটিভ, উনি ডেসক্রিপটিভ আলোচনা করতেন, সেটা না ডেসক্রিপটিভ। ওকে, এবার হচ্ছে হেরোডোটাস। হেরোডোটাসকে বলা হয় ফাদার অফ দ্য, এই ফাদার গুলো তোমরা মুখস্থ করবে, কাকে কি বলা হয়, একে বলা হয় ফাদার অফ হিস্ট্রি।
একে বলা হয় এনাকে বলা হয় ফাদার অফ হিস্ট্রি। তার একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, হিস্ট্রি মাস্ট বি ট্রিটেড অ্যাজ জিওগ্রাফিক্যালি অ্যান্ড অল জিওগ্রাফি মাস্ট বি ট্রিটেড অ্যাজ হিস্টোরিক্যালি। ওকে, এছাড়া তিনি আর কি কি করেছিলেন দেখো, তাকে বলা হয় এথনোগ্রাফার প্লাস তিনি হচ্ছেন ফিল্ড অফ জিওগ্রাফিকে নিয়ে, মানে হেরোডোটাস ফিল্ড অফ জিওগ্রাফিকে নিয়ে ভীষণভাবে আলোচনা করেছিলেন। দেখো কি কি করেছিলেন, তাকে এথনোগ্রাফার বলা হয়। তিনি ফার্স্ট স্কলার ছিলেন যে মেরিডিয়ান এঁকেছিল ওয়ার্ল্ড ম্যাপের ক্ষেত্রে। যদি ওয়ার্ল্ড ম্যাপ আমরা আঁকি এখানে, ওয়ার্ল্ড ম্যাপের ক্ষেত্রে কিন্তু তিনি প্রথম মেরিডিয়ান এঁকেছিলেন। তিনি ফার্স্ট স্কলার যিনি বলেছিলেন কাস্পিয়ান সি হচ্ছে একটা ইনল্যান্ড সি, অর্থাৎ ইনল্যান্ড সি মানে তো তোমরা বোঝো, একটা কাস্পিয়ান সি মানে একটা ইনল্যান্ড সি। ওকে, তিনি আর্থের শেপকে ডিস্ক হিসাবে, ফ্ল্যাট ডিস্ক হিসাবে আলোচনা করেছিলেন। ওকে, তিনি ওয়ার্ল্ডের ল্যান্ডস্কেপকে তিনটে ভাগ করেছিল, একিডিয়াস দুটো ভাগ করেছিল, হেরোডোটাস তিনটে ভাগ করেছিল, ইউরোপ, এশিয়া, লিবিয়া, অর্থাৎ তিনি এশিয়াকে আইডেন্টিফাই করেছিলেন। তিনি আর কি বলেছিলেন, ইজিপ্ট ইজ দ্য গিফট অফ দ্য নাইল, অর্থাৎ নাইলের গিফট ইজিপ্ট, কিন্তু এটা তিনি প্রথম বলেছিলেন। ওকে, আর তিনি করেছিলেন, তিনি উইন্ড মুভস ফ্রম দ্য কোল্ড টু হট প্লেস, এই কনসেপ্টটা তিনি প্রথম দিয়েছিলেন। এরপর চলে আসছে হচ্ছে প্লেটোর হচ্ছে 428 থেকে 347 বিসি তার তিনি কন্ট্রিবিউশন দিয়েছিলেন। দেখো, প্লেটো ডিডাকটিভ রিজনিং এর ক্ষেত্রে কিন্তু বিশ্বাসী ছিলেন, অর্থাৎ তাকে বলা হতো মাস্টার অফ ডিডাকটিভ রিজনিং, অর্থাৎ জেনারেল টু পার্টিকুলার। তোমরা পড়েছো ডিডাকটিভ ইন্ডাকটিভ। তিনি আইডিয়া করেছিলেন প্রথম যে এতক্ষণ বলা হচ্ছিল আর্থের শেপ হচ্ছে ডিস্ক, তিনি প্রথম আলোচনা করেছিলেন আর্থ হচ্ছে রাউন্ড। ওকে, তিনি ব্যারেন ল্যান্ডকে বলতেন স্কেলিটন অফ দ্য সিক ম্যান, অর্থাৎ আমরা যে এখন যে জিওগ্রাফিতে ব্যারেন ল্যান্ড পড়ি, সেই ব্যারেন ল্যান্ড তিনি তখন বলেছিলেন এগুলোকে ব্যারেন ল্যান্ড, এবং বলা হয়েছিল সিক মানুষের স্কেলিটনের মতো তাদের অবস্থা। এবং তিনি আরো একটা কনসেপ্ট দিয়েছিলেন ম্যান অ্যাজ আ অ্যাক্টিভ এজেন্ট, তিনি কিন্তু আলোচনা করেছিলেন। এরপর চলে আসছে হচ্ছে প্লেটো স্টুডেন্ট। আচ্ছা, প্লেটো কার স্টুডেন্ট ছিল তোমরা বলতে পারবে? প্লেটো কোন গ্রিক স্কলারের স্টুডেন্ট ছিল বলতে পারবে তোমরা? কেউ জানো? অফলাইন অনলাইন দু ব্যাচকেই জিজ্ঞাসা করছি, কেউ জানো? বলো, সমীরণ বলো। অ্যারিস্টটলের ম্যাম। না, অ্যারিস্টটল ছিল প্লেটোর স্টুডেন্ট। প্লেটোর টিচার ছিল হচ্ছে সক্রেটিস, নাম শুনেছো প্রত্যেকে আশা করছি। এবার অ্যারিস্টটল ছিল প্লেটোর স্টুডেন্ট। ওকে, 384 থেকে 322 তার বিসি তার লাইফ স্প্যান ছিল। ওকে, এই ক্ষেত্রে তিনি কি কি করেছিলেন দেখো, তিনি ছিলেন, তার গুরু ছিল ডিডাকটিভের ক্ষেত্রে, তিনি ছিলেন ইন্ডাকটিভ রিজনিং এর মাস্টার। ওকে, অর্থাৎ পার্টিকুলার টু জেনারেল। তিনি আইডিয়াকে স্ফেরিক্যাল আর্থ হিসাবে বলেছিলেন। এছাড়া তিনি কিছু ফর্মুলেটেড ল, অর্থাৎ তিনি সাইন্টিফিক এক্সপ্লেনেশন দিয়ে কিছু লকে ফর্মুলেট করেছিলেন। এছাড়াও তার যে বইটা সেটা হচ্ছে মেটেরিওলজি। ওকে, এটা হচ্ছে তিনি এই বইতে কি আলোচনা করেছিলেন, টাইটের অরিজিনাল, অর্থাৎ জোয়ার ভাটার অরিজিন কিভাবে হয়েছে সেটা আলোচনা করেছিলেন। এবার আলেকজান্ডার দি গ্রেটও খুব ইম্পর্টেন্ট একজন স্কলার ছিলেন, কিন্তু খুব একটা আমরা তার কন্ট্রিবিউশন পাই না বলে খুব একটা পড়ি না। তবু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তিনি মেনলি তার সময়কালটা ছিল, একটু নোট ডাউন করে নাও, 355 থেকে 323 বিসি। তিনি মেনলি ইন্ডাকটিভ মেথডে বিশ্বাসী করতেন, অর্থাৎ অ্যারিস্টটল যে মেথড বিশ্বাস করতো সেই মেথডই তিনি বিশ্বাস করতেন। ওকে, এরপরে চলে আসছে হচ্ছে হিপ্রোকেটস এর ক্ষেত্রে হিপ্রোকেটসেরও তেমন কোনো কন্ট্রিবিউশন কিন্তু নেই। হিপ্রোকেটস এসছে 460 থেকে মেনলি 376 বিসির মধ্যে কিন্তু তার কন্ট্রিবিউশন গুলো তিনি দিয়েছিলেন, এবং তিনি একটা বই লিখেছিলেন, একটু বইটা নোট ডাউন করে নাও, সেটা হচ্ছে অন এয়ার ওয়াটার অ্যান্ড প্লেসেস, অর্থাৎ অন এয়ার, লিখে দিচ্ছি তোমাদেরকে, অন এয়ার
ওয়াটার প্লেসেস। এটা একটু নোট ডাউন করে নাও উপর থেকে। ওকে, এটা হচ্ছে হিপ্রোক্রেটসের একটা বইয়ের নাম। ওকে, এখানে কি আলোচনা করা হয়েছিল? ম্যান নেচারের রিলেশন, ম্যান অ্যান্ড নেচারের মধ্যে রিলেশন যেটা তিনি আলোচনা করেছিলেন। এবং তখন তিনি প্রথম ক্লাইমেটিক ডিটারমিনিজমের কিন্তু কনসেপ্টটা এনে দিয়েছিলেন। তখন ভাবো, গ্রিক কন্ট্রিবিউশনের মধ্যেই কিন্তু ক্লাইমেটিক ডিটারমিনিজম এসে গেছিল, বা কনসেপ্টটা তিনি দিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, এটা একটু তোমরা নোট ডাউন করে নাও। ঠিক আছে, এরপর আসছে হচ্ছে এরাথোস্থেনিস, সেটা এসছিল তিনি এসছিলেন 276 থেকে 194 বিসি। ওকে, তার কন্ট্রিবিউশন প্রচুর, কন্ট্রিবিউশনের শেষ নেই। তিনি ফার্স্ট সায়েন্টিফিক জিওগ্রাফার। ওকে, এছাড়া তিনি জিওগ্রাফির টার্মটা প্রথম ইউজ করেছিলেন। আচ্ছা, তোমাদের নোটসে হেকেটিয়াসকে ফাদার অফ জিওগ্রাফি বলা আছে। এটার মধ্যে কনফিউশন যে এরাথোস্থেনাসকেও কিন্তু ফাদার অফ জিওগ্রাফি বলা হয়, এটা তোমরা একটু নোটে অ্যাড করে নেবে। ওকে, আমি পরের দিন তোমাদের যে ফাদার অফ গুলো দেবো সেগুলো আমি তোমাদের অ্যাড করে দেবো। আমি নোটে তোমাদেরকে হেকিটিয়াসও লিখিয়েছি, এবং এরাথোস্থেনাস কিন্তু মেইন ফাদার অফ জিওগ্রাফি, এবং তিনি জিওগ্রাফি শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন। কে ব্যবহার করেছিল? না, এরাথোস্থেনাস। ঠিক আছে, তিনি আর কি ফাদার অফ জিওডেসি, জিওগ্রাফি প্লাস জিওডেসি। ঠিক আছে, তিনি ফাউন্ডার অফ সায়েন্টিফিক জিওগ্রাফি। তিনি অ্যাডপ্ট করেছিলেন অ্যারিস্টটলের কনসেপ্টটাকে, এবং তিনি বলেছিলেন আর্থ লাইক আ স্ফিয়ার, অর্থাৎ আমরা ছোট সেই পপুলেশনের ক্ষেত্রে স্ফিয়ার আঁকি না, সেই স্ফিয়ারের মতো আর্থের গঠন। তিনি অ্যারিস্টটলের কনসেপ্টটা প্রথম নিয়েছিলেন। তিনি প্রথম ল্যাটিটিউড এবং লংনিটিউডের কনসেপ্ট নিয়ে এসেছিলেন। ওকে, তিনি মেজার করেছিলেন অ্যাকিউরেট লেন্থ অফ দ্য ইকুয়েটার, অর্থাৎ আমরা যে এই যে এটাকে যদি আমি আর্ট ভাবি, এই যে ইকুয়েটার যার যা লেন্থ, তিনি তখন প্রথম কিন্তু অ্যাকিউরেট আলোচনা করেছিলেন। এছাড়া তিনি আর কি আলোচনা করেছিলেন? সার্কুমফারেন্স অফ দ্য আর্থ। তিনি বলেছিলেন 25,000, কিন্তু অ্যাকচুয়াল এসছে হচ্ছে 24,860 মাইলস। ওকে, তাহলে এরপর আসছে হচ্ছে হিপ্রোকাস। হিপ্রোকাস হচ্ছে 190 থেকে 120 বিসির মধ্যে কিন্তু হিপ্রোকাসের লাইফ স্প্যান। ওকে, তিনি কি কি করেছিলেন দেখো, তাকে বলা হয় ফাউন্ডার অফ দ্য ট্রিকোনমেট্রি। ওকে, থ্যালেস জিওমেট্রিতে দিয়েছিল, থোরাম দিয়েছিল, কিন্তু হিপ্রোকাস কিন্তু ফাউন্ডার অফ দ্য ট্রিকোনমেট্রি। এটা কিন্তু একটু খেয়াল রাখবে, এটা যেন গুলিয়ে না যায় পরীক্ষার সময়। ওকে, তিনি ইকুইনক্স যে কনসেপ্টটা তিনি ডিসকভার করেছিলেন। তিনি ইনভেন্ট করেছিলেন অ্যাস্ট্রোবেল। হিপ্রোকাস কিন্তু অ্যাস্ট্রোবেল একটা ইনস্ট্রুমেন্ট নিয়েছিলেন, মানে অ্যানাক্সিমিয়েন্ডা যেমন নমন নিয়েছিল, মানে নমন আবিষ্কার করেছিল, হিপ্রোকাস হচ্ছে অ্যাস্ট্রোবেল। এটা কিন্তু মনে রাখবে এই ইনস্ট্রুমেন্টগুলোর নাম। তিনি এছাড়া বলেছিলেন ফার্স্ট সার্কেলকে 360 ডিগ্রি একটা সার্কেল হয়, তিনি প্রথম আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, এরপর এসে গেল পসিডোনিয়াস। এগুলো একটু মুছি, আশা করি তোমরা এগুলো নোট ডাউন করছো। পসিডোনিয়াস হচ্ছে 135 থেকে 550 বিসির মধ্যে তার কন্ট্রিবিউশন, এবং তিনি একজন গ্রিক হিস্টোরিয়ান ছিলেন, অ্যাস্ট্রোনমার ছিলেন, এবং জিওগ্রাফি অ্যান্ড টিচার ছিলেন। ওকে, তিনি একটা বই লিখেছিলেন, তার নাম হচ্ছে দ্য ওশিয়ান। তার মেন কন্ট্রিবিউশন অফ দ্য জিওগ্রাফি হচ্ছে দ্য ওশিয়ান। ওকে, আশা করি বুঝতে পারছো তোমরা সবাই এই জিনিসটা। তাহলে এই হয়ে গেল টোটাল গ্রিক কন্ট্রিবিউশন অফ জিওগ্রাফি। ঠিক আছে, এরপরে আসবো হচ্ছে রোমান কন্ট্রিবিউশন। আচ্ছা বলো তো, কে জানো রোমানদের দুজন স্কলারের নাম বলো তো, কে জানো বলো, রোমান স্কলারদের নাম বলো। ঠিকই, কে কে আছেন রোমান স্কলারদের মধ্যে? অনলাইন অফলাইন সব দুজনেই চেষ্টা করো। কে? সমীরণ বলো। রয়েছে, কে কে রয়েছে? ট্যাবো রয়েছে, টলেমি রয়েছে। আচ্ছা, এই তো
এরপর চলে আসছি রোমান স্কলারদের নিয়ে আলোচনা রোমান স্কলারদের নিয়ে আলোচনা করতে। রোমান স্কলারদের মধ্যে আমি চারজনের নাম বলবো, কিন্তু মেন দুজনের কন্ট্রিবিউশন তোমরা পড়বে, কিন্তু নাম জানবে চারজনের এবং দুজনের মেন কিছু কিছু কন্ট্রিবিউশন জানবে। এক নাম্বার হচ্ছে, আচ্ছা রোমানটা শুরু হয়েছে হচ্ছে 100 বিসি থেকে 200 এডি, ঠিক আছে। মেনলি ফার্স্ট আসবে হচ্ছে স্ট্র্যাবো, যেটা সমীরণ বলল। তারপর আসবে হচ্ছে টলেমি, তারপর আসবে হচ্ছে পম্পোনিয়াস মেলা, পম্পোনিয়াস মেলা। আর একজন আসবে হচ্ছে প্লিনি, নাম শুনেছো প্রত্যেকে, প্রত্যেকে ছোটবেলায় নাম শুনেছো প্লিনি। এদের কন্ট্রিবিউশন গুলো কম কম বলবো। আর এনারা এই দুজন ছিল হচ্ছে মেন কন্ট্রিবিউশন দিয়েছিল রোমের ক্ষেত্রে। ওকে, এইবারে হচ্ছে মেন রোমের কন্ট্রিবিউশন বলি। স্ট্র্যাবো, স্ট্র্যাবো ছিলেন ফাদার অফ দ্য রিজিওনাল জিওগ্রাফি। আচ্ছা তার আগে ইয়ে বলতে হবে তোমাদেরকে, বলো। আচ্ছা সাইনা বলেছে টলেমি, একদম ঠিক বলেছো সাইনা, তুমিও ঠিক বলেছো, স্ট্র্যাবো আর টলেমি একদম ঠিক। আচ্ছা 64 বিসি থেকে 20 এডি ছিল স্ট্র্যাবোর এক্সপ্যান্ড, ঠিক আছে। এবং তিনি যে যে মেন মেন জিনিসগুলোর উপরে জোর দিয়েছিলেন তাকে বলা হয় ফাদার অফ দ্য রিজিওনাল জিওগ্রাফি। ওকে, তিনি আর্থকে ডিভিশন করেছিলেন ন্যাচারাল বাউন্ডারির বেসিসে। ওকে, তিনি জিওগ্রাফিকে কোরোলজিক্যাল সায়েন্স বলেছিলেন। তার বই হচ্ছে দুটো, একটা হচ্ছে বই পাশে লিখছি, আচ্ছা প্লিনিকে ওইদিকে পাঠিয়ে দিই। আচ্ছা তার বইয়ের নামগুলো লেখো, একটা হচ্ছে হিস্টোরিক্যাল মেমোরি, যার ছিল 43 ভলিউম, ভলিউম অবশ্যই মুখস্থ করবে। আর একটা ছিল হচ্ছে জিওগ্রাফিকা, তার ছিল 17 ভলিউম। এই জিওগ্রাফিকাতে মেনলি ম্যাথমেটিক্যাল, ফিজিক্যাল, পলিটিক্যাল, হিস্টোরিক্যাল জিওগ্রাফি আলোচনা করা হতো। ওকে, এছাড়া তিনি বলেছিলেন যে আর্থের শেপ স্ফেরিক্যাল। ওকে, তিনি কাস্পিয়ান সিকে ইনল্যান্ড সি এবং যেটা নর্দার্ন ওশিয়ানের সাথে কানেক্টেড আছে সে কথাই কিন্তু তিনি বলেছিলেন। আর তিনি অল্টারনেটিভ এভলিউশন অ্যান্ড ডিপ্রেশন অফ দ্য এক্সেসিভ এরিয়া নিয়ে আলোচনা করেছিলেন। ওকে, এটা হয়ে গেল স্ট্র্যাবোর কন্ট্রিবিউশন। এবার হলো টলেমির কন্ট্রিবিউশন। টলেমির ইয়ে লেখো 90 এডি থেকে 168 এডি। ওকে, এই ক্ষেত্রে তিনি কি কি আলোচনা করেছিলেন দেখো। তিনি বলেছিলেন জিওগ্রাফি ইজ আ সায়েন্স হুইচ ডিল উইথ দ্য আর্ট অফ দ্য ম্যাপ মেকিং। হ্যাঁ, ম্যাপ মেকিং, জিওগ্রাফিতে দিয়ে যে ম্যাপ মেক করা যায় সেটা দিয়ে তিনি কিন্তু প্রথম বলেছিলেন। ওকে, তিনি ডেভেলপ করেছিলেন সাউন্ড প্রিন্সিপাল অফ দ্য ম্যাথমেটিক্যাল জিওগ্রাফি। তিনি বলেছিলেন, বললাম, তিনি আর্টেস সেফকে বলেছিলেন স্পেরিক্যাল। ওকে, এছাড়া তিনি তার মেজর বইগুলোর নাম লেখো, একটা হচ্ছে দ্য সিনট্যাক্স, SYNTAXIX, সিনট্যাক্স, যেটা পরবর্তীকালে আলমগস্ত নাম হয়েছিল। ওকে, আচ্ছা তার আরো একটা বইয়ের নাম লেখো, দ্য অপটিক্স। ওকে, এছাড়া এই হলো টোটাল টলেমির কন্ট্রিবিউশন। ওকে, লিখে নিয়েছো আশা করি বইগুলোর নাম তোমরা। এবার পম্পোনিয়াস মেলা আর প্লিনির ক্ষেত্রে বেশ কিছু কন্ট্রিবিউশন আছে, খুব ছোট কন্ট্রিবিউশন, তবু বলবো কন্ট্রিবিউশন গুলো জেনে রাখা অবশ্যই উচিত। আচ্ছা আমি বলি এবার একটুখানি প্লিনি। প্লিনি লিখেছিল হচ্ছে, আচ্ছা প্লিনিটা এখানে লিখি তোমাদের সুবিধা হবে দেখতে। প্লিনি লিখেছিল হচ্ছে হিস্টোরিয়া ন্যাচারালিস, তার ভলিউম ছিল 37। হ্যাঁ বলো সমীরণ, কি বলছো বলো ম্যাডাম।
ফোনে দেখো অপশন, ওখানে আছে মাইক্রোফোনের অপশন, দেখো ওখানে আছে, ওইখানেই আছে। ওকে, আচ্ছা। তিনি লিখেছিল হিস্টোরিয়া ন্যাচারালিস, যার 37টা ভলিউম ছিল। আচ্ছা, তিনি আরো লিখেছিলেন হিস্ট্রি অফ ওয়ার্ডস অফ জার্মানি। ওকে, এই সরি জার্মানি, এটা এটা ইয়ে করো না, হিস্ট্রি অফ দ্য ওয়ার্ডস হিজ ওন টাইমস, ইজ ওন টাইমস। ওকে, এবার আসবো হচ্ছে পম্পোনিয়াস মেলা, তার বইয়ের নাম হচ্ছে আচ্ছা, পম্পোনিয়াস মেলার বইয়ের নামটা একটু লিখে নাও তোমরা। পম্পোনিয়াস মেলা, তার কান্ট্রি ইয়ে থাকে 335 থেকে 39 থেকে 80। আচ্ছা, তার একটা বই ছিল, ধরো বইটার নাম লেখো, ডি কোরোজিওগ্রাফি, কোরোগ্রাফিয়া অ্যান্ড কসমোগ্রাফি। ঠিক আছে, ডি কোরোগ্রাফিয়া একসাথে লেখো, কোরোগ্রাফিয়া অ্যান্ড কসমোগ্রাফি। এটা হচ্ছে পম্পোনিয়াস মেলার কন্ট্রিবিউশন, একটাই কন্ট্রিবিউশন। এই হয়ে গেল তোমাদের টোটাল গ্রিক রোমান জিওগ্রাফারদের কন্ট্রিবিউশন। এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো কনসেপ্টগুলো। যদি কারোর কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে সেটা তোমরা জানাও আমাকে, আজকের দিনটা পড়ো, পরের দিনের ক্লাসে জানাবে। আর যদি তোমাদের আমার ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ক্লাসগুলো তোমরা অবশ্যই পাও। আর অবশ্যই লাইক করে দেবে, যাতে পরবর্তী ক্লাসগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে। আর যদি তোমরা ভর্তি হতে চাও, নিচে একটা নাম্বার দেয়া থাকবে, সেই নাম্বারে তোমরা কল করলে আমাদের সাথে কথা বলতে পারবে, এবং তোমাদের যা যা কোয়ারি আছে সেই কোয়ারিগুলো কিন্তু তোমরা জানতে পারবে। ওকে, যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো আমি ক্লাসটা শেষ করলাম, আশা করি তোমাদের সবার ক্লাসটা ভালো লেগেছে।